আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। গোপালগঞ্জের আজ ৩ ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এই শিথিল থাকবে। এরপর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে। রাস্তাঘাটে মানুষের চলাচল বাড়লেও জনমনে আতঙ্ক বিরাজ করছে। খুব জরুরি দরকার ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ পর্যন্ত আটক করা হয়েছে ৪৫ জনকে। সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি কাজ করছে। গোপালগঞ্জের ঘটনায় সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনি বলেন, যারা গণতন্ত্রকে নস্যাৎ করতে চায় তারা ঘাপটি মেরে বসে আছে। মব সন্ত্রাস সহ সহিংসতা প্রতিরোধে সরকার সত্যি আন্তরিক কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। গণতন্ত্রের উত্তরণে তালবাহানা করলে জনগণ ছেড়ে দেবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার জাহিদ। তার মতে, জনতাকে বেশি দিন ক্ষমতার বাইরে রাখলে তারা ফুঁসে উঠবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ছোট ছোট স্বার্থের জন্য অনৈক্য সৃষ্টি হচ্ছে, যা হতাশাজনক। মার্চ ফর গোপালগঞ্জ বলেন আর পদযাত্রা বলেন, আমি তো বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। যারা আজকে গণতন্ত্রকে নস্যাৎ করতে চায় সেই ষড়যন্ত্রকারীরাও ঘাপটি মেরে আছে। তাদের চরিত্র উন্মোচন করা আজকে আমাদের দায়িত্ব। দেশজুড়ে মাসব্যাপী জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে ১৮তম দিনে মুন্সিগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এই পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি শহরের পতাকা ভাস্কর্য চত্বর ও বাজার সড়ক হয়ে শহরের কৃষি ব্যাংক এলাকায় সভাস্থলে এসে শেষ হবে। পরে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে এনসিপি নেতারা। শহরের শহীদ চত্বরের মঞ্চে বক্তব্য দেবেন দলের কেন্দ্রীয় নেতারা। কর্মসূচি ঘিরে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। দর্শক, এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, এনসিপির পদযাত্রা নিয়ে বিস্তারিত জানাবেন। মিতু, যেমনটি বলছিলেন, আজকে মুন্সিগঞ্জে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে পদযাত্রা শুরু হতে যাচ্ছে, আমার পিছনে এই পদযাত্রার যে মূল ভেন্যু রয়েছে, যদি রয়েছে হচ্ছিল কৃষি ব্যাংকের সামনে, কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে মুন্সিগঞ্জে। আমার পিছনে যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এনসিপি যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু জড়ো হচ্ছেন এখানে, এবং মাইকের মাধ্যমে বিভিন্ন রকমের স্লোগান দেওয়া হচ্ছে। এবং এই জড়োর পরে এখান থেকে পদযাত্রা করে তারা এই শহর প্রদক্ষিণ করে শহরের মধ্যে যে আপনার পৌর মার্কেটের সামনে যে কৃষি ব্যাংক রয়েছে সেই এলাকাতে যে তাদের আয়োজিত মঞ্চ রয়েছে সেই মঞ্চে একটি পথসভা হবে। এবং এই পথসভায় এই এনসিপি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে আসবে, সবাই আসবেন এখানে। এবং এই আপনার পথসভাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের চারিদিকে যে আপনার নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে আইন শৃঙ্খলার পক্ষ থেকে, এবং সকল জায়গায় মোড়ে মোড়েতে শুরু করে আপনার পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন যে আপনার আইন শৃঙ্খলা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আপনার কাজ করছেন। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই এনসিপির জেলা পর্যায়ে যে বিভিন্ন জায়গায় আপনার গজারিয়া, মুন্সিগঞ্জ শহর, শ্রীনগর, বিভিন্ন যে আপনার যে থানাগুলো রয়েছে সেখান থেকে তারা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আসছেন এখানে। এই জড়ো হয়ে এই জায়গার থেকে কিন্তু তারা সকলে এই পদযাত্রা করে তারা আপনার ওই ভেন্যুস্থলে যাবেন। যদিও তাদেরকে আমাদেরকে বলা হয়েছিল যে এই পদযাত্রায় যে আপনার সভাটি রয়েছে শুরু হবে সকাল
11টার দিকে, কিন্তু যদিও আপনার প্রায় 12টা বাজে এখনো পর্যন্ত এই পদযাত্রা শুরু হয়নি। তাই এই পদযাত্রা শুরুর পরে কিন্তু আপনার মূল যে সভাটি রয়েছে, পথসভা রয়েছে, সেই পথসভাটি কিন্তু আপনার শুরু হবে। তবে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু মানুষ কিন্তু রয়েছে এবং এই যে আজকে এনসিপি পথসভাকে আপনার বাস্তবায়ন করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু আপনার বিভিন্ন রকমের যে স্বেচ্ছাসেবকের আপনার কাজ করছে। এই ছিল এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে যে আসলে আপনার এই এনসিপি যে প্রস্তুতি, আপনার সবার প্রস্তুতি কিন্তু চলছে, সবাই কিন্তু আপনার এই পথসভার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। জি মৃত্যু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্ত শেষে সকাল 10:30টায় সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহর কাছে ছেলের মরদেহ হস্তান্তর করা হয়। সাজিদ টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার দক্ষিণ পাড়ার আহসান হাবিবুল্লাহর ছেলে। কোরআনের হাফেজ মেধাবী ছাত্র সাজিদ আব্দুল্লাহ ইবির আল কোরআন অ্যান্ড ইসলামিক স্ট্র্যাটেজিক বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্বজন সহপাঠীরা জানায় জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সাজিদ। এ কারণেই তিনি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করে তারা। তদন্ত সাপেক্ষে যেটা হয় আর কি সেটা মেনে নিতে হবে আর কি। আল্লাহর ব্যাপার, আল্লাহ নিয়ে গেছে, কিন্তু যদি অন্যথা হয় এটা একটা সুষ্ঠু বিচার চাই আর কি। উনি সাঁতার জানতেন, ভালো সাঁতারও ছিলেন। তো আমরা দেখেছি ওই পুকুরটা খুব বেশি পানি বা খুব বেশি গভীর যে এরকম কিছু নয়। তো আমরা এই বিষয়টা সুষ্ঠু তদন্ত চাই। আমরা আশা করি যে তদন্তের মাধ্যমে আসল সত্য বের হয়ে আসবে এবং এই ঘটনার রহস্য উন্মোচন হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে প্রতীকী ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সকাল 6:30টায় শুরু হওয়া এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণদের ঐতিহাসিক চেতনায় উজ্জীবিত হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উৎসবমুখর পরিবেশে ম্যারাথনে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও সাধারণ মানুষ। প্রতিনিয়ত বেড়েই চলছে ডেঙ্গু রোগী। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 375 জন। রাজধানীর পাশাপাশি জেলা পর্যায়ে রোগী বাড়ায় চাপ বেড়েছে সরকারি হাসপাতালগুলোতে। এতে স্বাস্থ্যগত আর আর্থিক ক্ষতি সহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। স্বজনরা বলছে উপজেলা পর্যায়ে সুচিকিৎসার ব্যবস্থা থাকলে এত ভোগান্তি হতো না। চিকিৎসকরা বলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লে হাসপাতালে ভর্তির সংখ্যা কম। মশা নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশি সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। আমাদের বাড়ি হলো বরগুনাতে, আমরা ওখান থেকে টেস্ট করাই যখন পজিটিভ আসছে ডেঙ্গু, আমরা ওদিনে এখানে নিয়ে এসেছি। ওই জায়গায় আমি ওইরকমভাবে ভালো পরিবেশ থাকতো, তারপর ভালো সুচিকিৎসা পেতাম, তাহলে তো অত দূর থেকে আমাদের এখানে আসতে হতো না। খাওয়া দাওয়া মোটামুটি বন্ধ হয়ে গেছে, কিন্তু শরীর খুব দুর্বল। স্যালাইন দিছে, তার পেটের ব্যথা ছিল, পেটের ব্যথার পরে ইঞ্জেকশন দিছে। সরকারকেও দায়ভার দেওয়া যাবে না, এটা দায়ভার পুরো আমরা নিজেরাই। কারণ আমরা যদি পরিবেশটাকে যদি আমরা ঠিক করতে না পারি অথবা পরিবেশটাকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে তো এটা দায়ভার আমাদেরকে নিতে হবে। এই মুহূর্তে রাজধানী মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, ডেঙ্গু সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে হাসপাতালগুলোতে কি চিত্র দেখছেন? হ্যাঁ নিতু, আসলে সকাল থেকে আমরা দেখছি রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে সবগুলোতে কিন্তু রোগীদের চাপ বেড়েছে। আজকে জানেন যে ছুটির দিন, এই ছুটির দিনেও কিন্তু আমরা রোগীদের চাপ দেখতে পাচ্ছি। বিশেষ করে করোনা বিশেষিত হাসপাতালের আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু এইভাবেই বহির্বিভাগে লাইনে দাঁড়িয়ে কিন্তু রোগীরা অর্থাৎ টেস্ট করতে আসছেন। অর্থাৎ এখানে আমরা ক্যামেরার চোখে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রত্যেকটা রোগী কিন্তু জ্বরে আক্রান্ত। বলা যায় যে এখানে একেবারে জ্বরে কাবু হয়ে কিন্তু অনেকে আসছেন। এইভাবে এই ধরনের রোগীও আমরা দেখেছি। সেই সাথে আপনার বিষয়ে আরেকটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে এখানকার
রোগী যারা ভর্তি রয়েছেন তাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তারাও বলছেন যে আসলে বিগত 4 থেকে 5 দিনের অধিক সময় তারা রোগে অর্থাৎ জ্বরে আক্রান্ত হওয়ার পরে তারা কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তারা বলছেন যে আসলে অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন, বিশেষ করে ঢাকা শহরের বাইরে থেকে যে জেলাগুলো রয়েছে সেখান থেকে আসছেন এবং এতে করে তাদের অনেকটাই ভোগান্তি হচ্ছে, কারণ পরিবারের সদস্যরা তাদের সাথে থাকতে হচ্ছে। এতে করে তাদের যে আর্থিক যে ক্ষতি সেটার পাশাপাশি তারা বলছেন যে থাকার যে বিষয়টি সেটি কিন্তু ভোগান্তি হতে হচ্ছে। সেই সাথে আরেকটা বিষয় সেটি হচ্ছে চিকিৎসকরা বলছেন যে আসলে রোগীরা কিন্তু একটু দেরিতে আসার কারণে অনেকগুলো রোগীর কিন্তু একটু ভালো হতে একটু জটিল হয়ে যাচ্ছে, অর্থাৎ বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের ক্ষেত্রে যারা অন্যান্য রোগে আক্রান্ত আছেন তাদের যে ধরনের অসুবিধা হচ্ছে, সেই সাথে যারা দেরি করছেন তাদেরও কিন্তু বেশ কিছু ব্যাক পেতে হচ্ছে ভালো হতে। সেই সাথে এখানকার চিকিৎসক এবং কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে, সেটা তারা পরিলক্ষিত করছেন। প্রতিদিন এই ডিএনসিসি হাসপাতালে কিন্তু বহির্বিভাগে প্রায় গড়ে প্রতিদিন 500-র অধিক কিন্তু রোগী দেখতে হচ্ছে এবং তারা বলছেন যে আসলে রোগীর চাপ বেড়ে যাওয়াতে চিকিৎসকরাও হিমশিম খাচ্ছে এবং এখানে যতগুলো চিকিৎসক আছে, বিশেষ করে আজকে ছুটির দিনেও কিন্তু আমরা দেখেছি এখানে প্রায় 4 থেকে 5 জন চিকিৎসক শুধুমাত্র টেস্ট করছেন যে তাদের শরীরে আসলে কী ধরনের রোগ আছে। এবং সেই সাথে তারা আরেকটা জানিয়েছেন যে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়াও ধরা পড়ছে, অর্থাৎ চিকুনগুনিয়া রোগটাও যে বৃদ্ধি পেয়েছে, মশা বাহিত যে রোগটি সেটিও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সেই সাথে তারা আরও বলেছেন যে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই, বিশেষ করে এখন যে হারে বর্ষা মৌসুম শুরু হয়েছে, কখনো বর্ষা আবার কখনো রোদ উঠছে, এতে করে জমা পানি পরিষ্কার পানিতে কিন্তু এই মশার বিস্তার ঘটছে। সেই জন্য এইটা রোধ করার জন্য সবাইকে সচেতন হতে হবে। সেই সাথে আক্রান্ত হওয়ার সাথে সাথে কিন্তু হাসপাতালে এবং রোগীর চিকিৎসকের পরামর্শ নেওয়ার তারা পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল নিত আমার কাছে সর্বশেষ তথ্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঊর্ধ্বগতির বাজারে এই সপ্তাহেও নেই স্বস্তির খবর। বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম। কেজি প্রতি 10 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজিতে, আর কেজিতে 30 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। এছাড়া হঠাৎ করেই বেড়েছে দেশি পেঁয়াজের দাম। পাইকারিতে 5 টাকা বাড়লেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 10 টাকা বেশি দরে। এদিকে টানা বৃষ্টির প্রভাবে সবজি সরবরাহ পরিস্থিতি সপ্তাহখানিক যেটা নাজুক অবস্থায় ছিল সেটা স্বাভাবিক হতে শুরু করলেও বিক্রি হচ্ছে চড়া দামে। চালের দামেও নেই স্বস্তি। ভরা মৌসুম ইলিশের বাজারেও নেই স্বস্তি। কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকায়। সোনালী বিক্রি করতেছি 300 থেকে 310 টাকা, দেশি মুরগি 600 টাকা। সব মুরগির দাম কেজিতে 10-15 টাকা করে বাড়ছে। আটার চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, মিনিকেট আপনার 76 থেকে 80 টাকা কোয়ালিটি বেঁধে। নাদের চাল বিক্রি হচ্ছে আপনার 75 থেকে আপনার 85 টাকা কোয়ালিটি বেঁধে। ইলিশ মাছ বর্তমানে দাম গত সপ্তাহে এই সপ্তাহে একটু দাম কমছে। 500 মন মোকামুখি নাই, এগুলো আগামার লাভ করা কিছুই না। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সময়ের সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। গেল একদিনে অঞ্চলটিতে আরও 56 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ট্যাঙ্ক হামলা চালিয়ে গাজার একমাত্র গির্জা উড়িয়ে দিয়েছে তারা। এতে 3 জন নিহত, 10 জন আহত হয়েছে। ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। এরপরই যুক্তরাষ্ট্রের চাপের মুখে হামলাটি ভুলবশত হয়েছে বলে স্বীকার করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শেষে কথা জানান তিনি। ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে এ পর্যন্ত প্রায় 59,000 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে আজ বিরতি। 5ম রাউন্ডের ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। পিটার বাটলারের শিষ্যদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন মাঠে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। এদিকে 5 ম্যাচ খেলা বাংলাদেশ পূর্ণ 12 পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। এই ম্যাচ জিতলে শিরোপা জয়ের দৌড়ে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। এদিকে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভুটান ও নেপাল। নেপাল সে ম্যাচে হেরে গেলে আর বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জিতে গেলে কালই শিরোপা উৎসব করবে পিটার বাটলারের দল। তবে নেপাল জয় পেলে আর বাংলাদেশ হেরে গেলে শিরোপা উল্লাসের জন্য দু দলকেই অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। তাই তো বাংলাদেশ ও নেপাল দু দলের জন্যই তাদের পরবর্তী ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-20 সিরিজকে সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুপুর থেকে টানা 3 ঘন্টার অনুশীলন চলবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে এই সিরিজকে সামনে রেখে 16 সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-20 সিরিজের জয়ী স্কোয়াড অপরিবর্তিত রেখেই স্কোয়াড দিয়েছে বিসিবি। আগামী 20 জুলাই থেকে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সবগুলো খেলা। সিরিজের বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 22 ও 24 জুলাই। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপির বাইরে আয়োজিত হতে যাওয়া এই সিরিজ উভয় দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।